একজন বাবা যিনি সারা জীবন ধরে করেছেন অন্যদের জন্য ভবিষ্যৎ, একটা প্রতিশ্রুতি যেটা ভেঙে দিয়েছিল এক সমুদ্র দূরের শহরে। আর এক রাত যখন ভালোবাসা পরিণত হলো নরকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় দোষটা কার? ভাগ্যের, ছেলের, নাকি সেই বাবার যিনি ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছিলেন এক অজানার কিছুর ভিতরে? তবে সব প্রশ্নের উত্তর এখানে নেই, কারণ কখনো কখনো মানুষ নিজের পছন্দে খুনি হয় না, পরিস্থিতি তাকে সেই পথে ঠেলে দেয়। যখন ঘাড়ে চেপে বসে অসমাপ্ত ঋণ, অপমান আর প্রতারণার বিষ, তখন একমাত্র ভালো মানুষটাই ভেঙে পড়ে, এমন এক সিদ্ধান্ত নেয় যার ভার সে নিজেও সারা জীবন বইতে পারে না। এটা শুধু একটা খুনের গল্প না, এটা একজন ভদ্র মানুষের মধ্যে জন্ম নেয়া এক দানবের গল্প, যাকে সে নিজেও চিনতে পারেনি। বলছি 2022 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি ভাদের কথা। এটা শুধু কোনো মুভিই না, এটা জীবনের এমন এক অধ্যায় যেটা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র ইনি হচ্ছেন শম্ভুনাথ মিশ্রা। সারা জীবন শিক্ষকতা করে এখন রিটায়ার্ড করেছেন। আর ইনি মিশ্রার ওয়াইফ মঞ্জু মিশ্রা। দুজনই তাদের ছোট্ট বাড়িতে বসবাস করছে। মিশ্রার একটি ছেলেও আছে, নাম দেবাকর, তবে সবাই গুড্ডু বলে ডাকে। মিশ্রা ব্যাংক থেকে এবং স্থানীয় কয়েকজনের থেকে ঋণ নিয়ে গুড্ডুকে পড়াশোনা করতে ইউএসএতে পাঠিয়েছিল। গুড্ডু এখন ইউএসএতেই সেটেল। মিশ্রাদের কাছে মাল্টিমিডিয়া ফোন নেই, তাই তারা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন ইন্টারনেট ক্যাফেতে এসে গুড্ডুর সাথে স্কাইপিতে কথা বলে। কিন্তু গুড্ডুর এটা একদমই অপছন্দ। আবার তারা যখন কল করে ইউএসএতে, তখন রাত। গুড্ডু ইউএসএতে গিয়েছে 6 বছর হয়ে গিয়েছে। সেখানে সে বিয়েও করেছে, একটি মেয়েও আছে। কিন্তু এই 6 বছরে সে একবারও বাড়িতে আসেনি। আর বাড়িতে আসার কথা বললেই টিকিটের টাকার অঙ্কের কথা শোনায়। এর উপর গুড্ডু যে মেয়েকে বিয়ে করেছে, মানে গুড্ডুর ওয়াইফ, সেও বিভিন্ন কাজের বাহানায় সবসময় মিশ্রাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরও বুড়ো বুড়িটা ছেলে আর নাতনিকে একবার দেখতে এত কষ্ট করেও সপ্তাহে একদিন এখানে আসে। মিশ্রা মূলত আজ গুড্ডুর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিল, কিন্তু গুড্ডুর মেয়ে কান্না করছিল দেখে গুড্ডু হুট করেই কলটি কেটে দেয়। তাই মিশ্রার আর বলে ওঠা হয় না। আবার গুড্ডুর মেয়ের নাম রেখেছে এরিকা। মিশ্রার কথা, এরিকা মিশ্রা এটা কোনো নাম হলো? মঞ্জুর কথা এতটা খারাপও না, কিন্তু যদিও মিশ্রা চাকরি থেকে রিটায়ার্ড করেছে, তারপরও এখনো বাড়িতে বসে বাচ্চাদেরকে পড়ায়। তার মধ্যে এই মেয়েটির নাম হচ্ছে নয়না। নয়নাকে মিশ্রা আর মঞ্জু খুবই ভালোবাসে। আবার মিশ্রা আদর করে বিল্লি বলেও ডাকে। মিশ্রা ক্রাইম ফিকশন পড়তে খুবই পছন্দ করে, তাই যখনই সুযোগ পায় মঞ্জুকেও ক্রাইম ফিকশন পড়ে শোনায়। সারা মাস তাদের এভাবেই কেটে যায়। তবে মাসের শেষ হতেই হিসাব নিকাশের পালা। প্রতি মাসের শুরুতেই মিশ্রা ব্যাংকে টাকা তুলতে যায়। তাই আজও যাওয়ার সময় মঞ্জু জানায় ঘরে আটা নেই। এজন্য মিশ্রা আটার ব্যাগ নিয়ে বের হতেই যাচ্ছিল, তখন উপরের তলার বিট্টুর সাথে দেখা হয়। বিট্টু এখানে আন্ডারওয়্যারের ব্যবসা করে। মিশ্রা ব্যাংকে যাবে শুনে বিট্টু তাকে নামিয়ে দেওয়ার কথা বলে জোর করে তার বাইকে তুলে নেয়। তবে এটা হেল্প করা নয়, হেল্প করার নামে নিজের কাজ সারিয়ে নেয় আর কি। বিট্টুর অনেক স্বপ্ন, কে ইউএসএতে যাবে। তাই মিশ্রাকে বলছিল, গুড্ডু ভাইয়ের সাথে কথা বলে আমার একটা ব্যবস্থা করে দিন। কথা বলতে বলতে বিট্টু একটি দোকানে গিয়ে মিশ্রাকে নামিয়ে দেয় আর বলে, এখানে পাশেই আপনার ব্যাংক, হেঁটে চলে যান। সাথে কিছু প্যাকেটও ধরিয়ে দিয়ে যাওয়ার পথে এক দোকানে দিয়ে যেতে বলে। মিশ্রা সব সাদামাটা স্বভাবের লোক, তাই তাকে ফাও খাটিয়ে নিচ্ছে। এরপর মিশ্রা তার পেনশন তুলতে ব্যাংকে যায়। তবে পেনশনের এগেন্সে তার ঋণ নেওয়া আছে। ইদানিং রেটও একটু বেশি কাটছে। পাশে এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে ঋণের আবেদন করছিল। আর এটা দেখে মিশ্রারও মনে পড়ে 6 বছর আগে গুড্ডু যখন ইউএসএতে যাবে, তখন ঋণ নেয়ার জন্য মিশ্রা গুড্ডুকে নিয়ে ব্যাংকে এসেছিল। গুড্ডুর তখন যে পরিমাণ টাকার প্রয়োজন ছিল, ব্যাংক এত টাকা ঋণ দিতে না চাওয়ায় মিশ্রাকে বাইরে থেকেও সুদে করে টাকা নিতে হয়েছিল। তারই বোঝা তাকে আজ পর্যন্ত বয়ে বেড়াতে হচ্ছে। সিন চলে যায় রাত্রে। মিশ্রা বাড়ি ফেরার সময় আটার দোকান থেকে 3 কেজি আটা নিয়ে বাড়িতে চলে যায়। তবে বাজার থেকে আসার সময় মিশ্রা একটি ইঁদুর মারার কল এনেছে। কিন্তু মঞ্জু এই কলটি দেখে বলছিল, এটা কেন এনেছো? এটাতে তো ইঁদুর মারা যাবে। মিশ্রার কথা মরতে দাও, এগুলো খুব দুষ্টু। কিন্তু মঞ্জুর কথা, এই ঘরে ভগবানের পূজা হয়, এই ঘরে প্রাণী হত্যা করা যাবে না, তুমি এটা বের করে ফেলো। ঠিক তখনই দরজায় কেউ নক করে। আর মিশ্রা দরজা খুলেই দেখে প্রজাপতি পান্ডে একটি মেয়েকে নিয়ে হাজির। মূলত বিট্টুকে ইউএস পাঠানোর জন্য প্রজাপতি পান্ডের থেকে বড় একটি টাকা ঋণ নিয়েছিল। আর সেখানেই মিশ্রা আটকে গেছে। এজন্য মিশ্রা প্রতিবাদও করতে পারছে না। পান্ডে শুধু মেয়েটিকে নিয়ে আসেনি, সাথে মদের বোতল এবং চিকেনও নিয়ে এসেছে। তবে চিকেন দেখে মিশ্রা বলছিল, আমাদের ঘরে তো এগুলো রান্না হয় না। তারপরও বাধ্য হয়ে পান্ডেকে প্লেট আর গ্লাস দিতে হয়। মিশ্রা ভাবছিল পান্ডে হয়তো তার মাসিক টাকাটা নিতে এসেছে। এজন্য মিশ্রা ঘর থেকে পান্ডেকে টাকাটা দেয় আর টাকাটা দিয়ে বলে,
এখানে 2000 টাকা কম আছে, সামনের মাসে দিয়ে দিব। মিশ্রা ভাবছিল এরপর পান্ডে চলে যাবে, কিন্তু পান্ডে না গিয়ে ওই মেয়েটিকে নিয়ে মিশ্রাদের বেডরুমে চলে যায়। মাঞ্জু রান্নাঘর থেকে এসে দেখে পান্ডে তাদের বেডরুমে ঢুকে গেছে। দুজনেই অসহায়, কিছুই বলতে পারছে না। এর কিছু সময় পর পান্ডে ওই মেয়েটিকে নিয়ে বেরিয়ে আসে, আর পান্ডে যাওয়ার সময় বলেও যায় এরপর থেকে পাওনা টাকাটা সময় মতো দেওয়ার চেষ্টা করবেন। পান্ডে চলে যেতেই মাঞ্জু তাদের বেডরুমে গিয়ে দেখে ফ্লোরের মধ্যে ব্যবহৃত কন্ডম পড়ে আছে। তবে মাঞ্জুকে সরিয়ে দিয়ে মিশ্রা সবকিছু ক্লিন করে। এরপর রাতে যখন তারা ঘুমাতে যায়, মাঞ্জুর আজ পিচের কথা খুবই মনে পড়ছে, কারণ গুড্ডুর ইউএস যেতে 25 লক্ষ টাকার প্রয়োজন ছিল, কিন্তু মিশ্রা 10 লক্ষ টাকার বেশি ব্যবস্থা করতে পারছিল না। এজন্য গুড্ডু বলছিল এই টাকা দিয়ে কি হবে, এটা দিয়ে তো আমার 6 মাসও যাবে না, সমস্যা কি, বাকি জীবন ওনার মতন এভাবেই কাটিয়ে দিব। গুড্ডুর কথা, আমি সারা জীবন কোচিং না করে নিজের চেষ্টায় এত দূর এসেছি। মিশ্রা বোঝানোর চেষ্টা করে যে আমার কাছে আর কি করার আছে, এ বাড়ি বিক্রি করে দিব। গুড্ডু বোঝায়, দেখো বাবা, সবাই তো করছে, আর তুমি এত চিন্তা করছো কেন, ইউএসএ গিয়ে আমি তো সব ঋণ পরিশোধ করব। গুড্ডু ইউএসএ গিয়েছে ঠিকই, সেখানে গিয়ে সেটেলও হয়েছে, সংসারও বসিয়েছে, কিন্তু এখানে যে ঋণ পরিশোধ করতে হবে কাজের ব্যস্ততায় হয়তোবা ভুলে গেছে। এজন্যই মাঞ্জুর আজ সেদিনের কথাটা খুবই বেশি মনে পড়ছে। সিন চলে যায় পরবর্তী দিন পান্ডের পাথর ভাঙার ফ্যাক্টরিতে। তবে পান্ডে তার ফ্যাক্টরিতে গিয়ে দেখে ইন্সপেক্টর শক্তি এসে বসে আছে। মূলত মানি লন্ডারিং, মদের ব্যবসা, নারীবাজি, সুদের ব্যবসা, এই যত রকম অপকর্ম এসব কিছু পান্ডে করে বেড়ায়, আর এজন্য প্রতি মাসে পুলিশকে একটা অ্যামাউন্ট দিতে হয়। শক্তি সেই টাকাটা নিতে এসেছে। তবে এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি, পান্ডে দাদা নামে এক ব্যক্তির হয়ে কাজ করে। সিন চলে যায় রাতে। মাঞ্জুর হাঁটুর ব্যথা, এজন্য মিশ্রা মাঞ্জুর পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। তখনই মিশ্রার আড়ালে মাঞ্জু গুড্ডুকে মিস কল দেয়, আর এরপর গুড্ডু যখন ফোন করে মাঞ্জু রিসিভ করে এমন ভাবে মিশ্রাকে দেয় যেন গুড্ডুই মিশ্রার সাথে কথা বলতে কল করেছে। তবে মিশ্রা ফোন নেয়া মাত্রই গুড্ডু বলছিল, মিস কল কেন দিয়েছ, কি বলবে তাড়াতাড়ি বলো। মিশ্রা তো পুরোই অবাক। গুড্ডু বলে, দেখো বাবা, কাল আমি 5000 টাকা পাঠিয়ে দিব, এখন আমার সময় নেই, আমি রাখছি। এই বলে গুড্ডু কল কেটে দেয়। মাঞ্জু খুব আগ্রহ নিয়ে জানতে চায় ও কি বলল। মিশ্রা বলে, কি বলবে আবার, তোমার ছেলে কাল 5000 টাকা পাঠাবে, কি করব আমি এত টাকা দিয়ে। আর পরবর্তী দিন সকাল হতেই মিশ্রা এটিএম এর টাকা তুলতে যায়, আর সেই এটিএম এর বাইরেই পান্ডে তার মেয়েকে নিয়ে তার গাড়িতে বসেছিল। তাই মিশ্রাকে এটিএম থেকে টাকা তুলতে দেখে পান্ডে মিশ্রার পকেট থেকে পুরো টাকাটা নিয়ে নেয়। তবে মিশ্রাকে 500 টাকা ধরিয়ে দিয়ে বলে, ওই দিন যে তোমার রুম ব্যবহার করেছি এটা তোমার রুমের ভাড়া, এরপর থেকে সময় মতো সব টাকা পরিশোধ করে দিবে। এরপর পান্ডে চলে যাচ্ছিল, কিন্তু পান্ডের কার স্টার্ট নিচ্ছে না। এজন্য পান্ডে মিশ্রাকে ডেকে কার ধাক্কা দিতে বলছিল, সাথে এটাও বলে, তুমি যদি ধাক্কা না দাও আমার মেয়ের সামনে কিন্তু তোমাকে অপমান করব। এজন্য বাধ্য হয়ে মিশ্রা পান্ডের কার ঠেলতে শুরু করে। ঠিক তখনই শক্তিরা এদিক দিয়ে যাওয়ার সময় এটা দেখতে পেয়ে পান্ডের কারটি আটকে দেয়। তবে পান্ডে শক্তিকে বলছিল, দেখুন স্যার, এটা আমাদের ঘরের ব্যাপার, শক্তির কথা ঘরের কথা হলে ঘরে বুঝতাম, যেহেতু মামলা বাইরের, এখন আমাদের দেখতে হবে, তোমার সাথে তোমার বাচ্চা আছে বলে আজ ছেড়ে দিচ্ছি। এরপর শক্তি মিশ্রাকে একটি জায়গায় নামিয়ে দিয়ে বলে দেয়, এরপর থেকে আপনাকে যদি আবার জ্বালাতন করে সোজা আমার কাছে এসে বলবেন। আর শক্তিরা চলে যেতেই মিশ্রা একটা পেস্ট্রি শপে যায়। মিশ্রা মূলত একটি কেক কিনতে চাচ্ছিল, কিন্তু কেকের অনেক দাম। মিশ্রার কাছে টাকাও আছে মাত্র 500। তাই মিশ্রা ছোট ছোট কয়েকটি কেক একত্র করে তার উপর বিল্লি লিখে নিয়ে যায়, কারণ আজ নয়নার জন্মদিন। ছাদের উপর কয়েকটি বেলুন ফুলিয়ে মিশ্রা আর মঞ্জু নয়নাকে নিয়ে নয়নার বার্থডে সেলিব্রেট করে। এরপর নয়না যখন চলে যাচ্ছিল, মঞ্জু বলছিল, ও ওদের ঘরে জন্ম না নিয়ে আমাদের ঘরে তো জন্ম নিতে পারত। মিশ্রা বলে, ঠিকই বলেছ, মেয়ে হলে হয়তো এমনটা হতো না। অন্যদিকে পান্ডেকে দেখা যায় এক ব্রোকারের সাথে কথা বলছে। ঠিক তখনই দাদা কল করে এবং পান্ডেকে বলে, আজ ইন্সপেক্টর এসেছিল বাসায়, তোকে ফোনে না পেয়ে আমাকে বিভিন্ন কথা শুনিয়ে গেছে, এরপর থেকে যেন এমনটা না হয়। পান্ডেও বলে, সমস্যা নেই দাদা, আমিও কিছু একটা ভেবে রেখেছি, আমি সমাধান করে ফেলবো। সিন চলে যায় পরবর্তী দিন। মিশ্রা ঘরে বসে নয়নাকে পড়াচ্ছিল। তখনই পান্ডে ওই ব্রোকারকে নিয়ে মিশ্রাদের বাড়ি দেখাতে আসে। তবে মিশ্রা বলছিল, দেখো, আমি তো আস্তে আস্তে তোমার টাকা পরিশোধ করে দিচ্ছি, পান্ডের কথা কতদিন এভাবে পরিশোধ করবে, নিজেও এখান থেকে বের হও, আমাকেও মুক্তি দাও, সবার জন্যই ভালো হবে, এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা নেই। তবে কথা বলতে বলতেই পান্ডের চোখ পড়ে নয়নার উপর। মিশ্রাও বিষয়টা বুঝতে পেরে নয়নাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলছিল। তবে নয়না যখন চলে যাচ্ছিল, পান্ডে নয়নাকে ডেকে নয়নার নাম জানতে চায় আর নয়নাকে কিছু টাকা দিয়ে দেয়। নয়না ছোট মানুষ, না বুঝতে পেরে টাকা নিয়ে চলেও যায়। আর এরপর পান্ডে মিশ্রাকে বলে যায়, তাড়াতাড়ি বাড়িটি খালি করো। মিশ্রাও তখন বুঝতে পারছে না সে এখন কি করবে, সে কোথায় যাবে, কার সাহায্য নিবে। এজন্য মিশ্রা অনেক চিন্তা ভাবনা করে পান্ডের বিরুদ্ধে কমপ্লেন করতে থানায় যায়। তবে থানায় গিয়ে দেখে পান্ডে শক্তির সাথে কথা বলছে, আর পান্ডে মিশ্রাকে দেখে বুঝতে পারে তার বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছে। এজন্য ইন্সপেক্টর শক্তিকে বলে যায়, মাস্টারজি যে কমপ্লেন দেয়
ভালো করে নিয়েন। তবে পান্ডের বিষয় নিয়ে শক্তিও খুব বিরক্ত। তাই শক্তি মিশ্রাকে বলেই দেয়, আমাদের তো আর কোনো কাজ নেই, আপনাদের এসব ঝামেলা নিয়ে পড়ে থাকবো। ও খুব খারাপ মানুষ, যত দ্রুত সম্ভব ওর টাকা পরিশোধ করে দিন। আর পান্ডের বিরুদ্ধে থানায় কমপ্লেন করতে যাওয়ায় ওই রাতেই পান্ডে মিশ্রার বাড়িতে এসে মিশ্রাকে ইচ্ছামতো মারধর করে। মাঞ্জু তখন মন্দিরে ছিল। পান্ডে কিছুক্ষণ মারধর করে ড্রিঙ্ক করতে শুরু করে। তবে বেশ কিছুক্ষণ পর পান্ডে মিশ্রাকে বলে, আমি যখন ইচ্ছা তোমাকে বের করে দিতে পারি। তুমি কি ভেবেছো তোমার ছেলে আসবে তোমাকে বাঁচাতে? শুনো, আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। তোমার যে ইন্টারেস্ট আছে তার থেকে আমি 1-1.5 লাখ টাকা মওকুফ করে দিব। আর বাড়ি বিক্রি করে তোমার চলার জন্য আমি তোমাকে 4 থেকে 5 লাখ টাকা দিয়েও দিব। তুমি শুধু একটা কাজ করো, তুমি নয়নাকে ডেকে নিয়ে আসো। পান্ডের মুখে নয়নার কথা শুনেই মিশ্রা যেন একদমই চমকে উঠে। পান্ডে জোর করে মিশ্রাকে ঘর থেকে বের করে দিচ্ছিল। তবে মিশ্রা যখন বের হবে, পান্ডে বলে, একটা কাজ করো, আমার জন্য কিছু স্ন্যাক্স দিয়ে যাও। এজন্য মিশ্রা রান্নাঘরে গিয়ে পান্ডের জন্য কিছু চানাচুর নিয়ে আসে। আর অনেক চিন্তা ভাবনা করে ওই চানাচুরটি দেওয়ার সময় পান্ডের গলার মধ্যে একটি স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয়। কারণ মিশ্রার মাথায় রক্ত উঠে গেছে। মিশ্রা এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই বাধ্য হয়ে মিশ্রা এই কাজটি করলো। মিশ্রা ওই স্ক্রুড্রাইভারটি কুপিয়ে পান্ডেকে হত্যা করে। এর মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়। মিশ্রা একদমই অন্ধকারে বসে আছে, কারণ মিশ্রা নিজেই হতভম্ব হয়ে গেছে। তবে এর কিছুক্ষণ পর মাঞ্জু ঘরে ফিরেই দেখে ঘরে কোনো আলো জ্বালানো হয়নি। তাই মাঞ্জু তাদের চার্জার লাইটটি অন করতেই পান্ডের ডেড বডি দেখা মাত্রই একদমই চমকে উঠে। মাঞ্জু পুরো ভয় পেয়ে যায়। তাই মিশ্রা মাঞ্জুকে তাদের বেডরুমে পাঠিয়ে দেয়। এরপর মিশ্রা ঘরের জানালা দরজা বন্ধ করে একটি কুড়াল আর হ্যাকসো দিয়ে পান্ডের হাত পা কেটে টুকরো টুকরো করে বস্তার মধ্যে ভরে রাখে। এরপর পত্রিকা এবং বইয়ের পাতা দিয়ে ঘরের রক্তগুলো মুছে ওই বস্তার মধ্যে রেখে দেয়। এমনকি নিজের শরীরে লাগা রক্তগুলো ধুয়ে মিশ্রা ওই বস্তা দুটি নিয়ে একটি বাসে উঠে যায়। আর শহর থেকে কিছু দূর গিয়ে নির্জন একটি জঙ্গলের মাঝে নেমে পাশে থাকা একটা পুরাতন পরিত্যক্ত বাংলোর মধ্যে ওই বস্তা দুটি ফেলে আসে। যদিও মিশ্রা একদমই স্বাভাবিক আচরণ করছে, তারপরও মাঞ্জু বিষয়টা মেনে নিতে পারছে না। মাঞ্জু ওই ঘটনার জন্য মিশ্রার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে মিশ্রা এখানে থেমে থাকেনি। পরবর্তী দিন রাত হতেই মিশ্রার বাড়ির সামনে বিট্টুর পার্ক করা মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে আবার সেই জায়গায় চলে যায়। আর ওই বস্তা দুটি বের করে বস্তায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তবে মিশ্রা আগুন দিয়ে সেদিনের মতো চলে আসে। আর পরবর্তী দিন রাত হতেই আবারও সেখানে যায়। এতক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে সেখানে কিছু হাড়ের টুকরো এখনো অবশিষ্ট আছে। আর এই টুকরোগুলোই এভিডেন্স হতে পারে। এজন্য মিশ্রা ওই হাড়ের টুকরোগুলো তার সাথে নিয়ে আসে। মিশ্রা যে দোকান থেকে আটা কিনে সেই দোকানে যায়। দোকানদার তখন মেশিনে গম থেকে আটা বানাচ্ছিল। তখন মিশ্রা তাকে বলে, তোর কাছে 1000 টাকা ভাঙতে হবে। লোকটি জানায় হবে না। মিশ্রা বলে, একটু কষ্ট করে দেখ না আশেপাশে কারো কাছে পাস কিনা। এজন্য লোকটি টাকা ভাঙাতে চলে যায়। আর এই সুযোগে মিশ্রা পান্ডের ওই অবশিষ্ট হাড়গুলো গম ভাঙানোর মেশিনে দিয়ে গুঁড়ো করে পাশে ফেলে দেয়। আর এখন সব এভিডেন্সই মিটে গেল। তবে কিছুক্ষণ পর ওই লোকটি ফিরে এসে জানায় সে ভাঙতি পায়নি। এজন্য মিশ্রা বলে, ঠিক আছে, আমি কাল এসে আটা নিব। এরপর মিশ্রা বাড়িতে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। মিশ্রা ঘরে বসে টিভি দেখছিল। ঠিক তখনই বিট্টু তার পাসপোর্ট আর ইউএসএ যাওয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসে। বিট্টু মিশ্রাকে বলছিল যে গুড্ডু ভাইয়ের সময় তো আপনি মনে হয় ফর্ম পূরণ করেছিলেন, তাই গুড্ডু ভাইয়ের সাথে কথা বলে আমার ফর্ম পূরণ করার ব্যবস্থা করে দিন। তবে বিট্টুর ইউএসএ যাওয়ার কথা শুনে আর গুড্ডুর প্রতি মিশ্রার যে রাগ, সবকিছু মিলে মিশ্রা রাগের বশে গুড্ডুর ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ছিঁড়ে ফেলে। তবে পাসপোর্ট ছেঁড়ার আগেই গুড্ডু চলে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ আসে। প্রথমে শক্তি বিট্টুর থেকে বিট্টুর পরিচয় নেয় আর বিট্টুর কাছে জানতে চায়, তুমি পান্ডেকে চেনো? বিট্টু বলে, হ্যাঁ জানি, মাঝে মাঝে এখানে আসে। শক্তি জানতে চায় পরশু রাতে এসেছিল? বিট্টু বলে, আমি তো ছিলাম না, এজন্য আমি বলতে পারি না। তাই বিট্টুকে ছেড়ে দেয়। এরপর শক্তি মিশ্রাকে বলে, পান্ডে 3 দিন যাবত নিখোঁজ, ওর ফোনও বন্ধ। ওর ফোনের লাস্ট লোকেশন ট্রেস করে জানা গেছে সবশেষে ও এখানে এসেছিল। আর আপনার কাছে তো রেগুলার আসা যাওয়া করতো। শেষ আপনার সাথে কবে দেখা হয়েছিল? মিশ্রা বলে, আমি যেদিন আপনার কাছে কমপ্লেন করতে গিয়েছিলাম ওই রাতে আমার এখানে এসেছিল। শক্তি জানতে চায় কেন এসেছিল। মিশ্রা বলে, আমি ওর সুদ সমেত সব টাকা পরিশোধ করে দিয়েছিলাম। এরপর টাকা নিয়ে ও চলেও গিয়েছিল। শক্তি জানতে চায় ও কি একা এসেছিল নাকি সাথে কেউ ছিল। মিশ্রা বলে, ওই দিন একা এসেছিল, তবে অন্যান্য দিনের কথাও বলে যে সাথে একটি মেয়ে নিয়ে আসতো। শক্তি মিশ্রার কাছে এটাও জানতে চায় যে আপনার সামনে ফোনে কারোর সাথে ঝগড়া করেছিল বা কারোর সাথে কোনো কথা
বা কোনো কিছু আপনার সাথে শেয়ার করেছিল? মিশ্রা সোজা বলে দেয়, এমন আমি কিছু শুনতে পাইনি। এর মধ্যে কনস্টেবল টেবিলের উপর মনোহার কাহানিয়া একটি ম্যাগাজিন দেখে জানতে চাচ্ছিল, আপনি এটা পড়েন? আমার এটা এখনো পড়া হয়নি। তবে এরপর শক্তি মাঞ্জুকে ডাকে। মিশ্রা জানায় ইদানিং ওর শরীরটা খুব খারাপ, এজন্য শক্তিরা চলে যায়। তবে যাওয়ার সময় বলে যায় পান্ডের বিষয়ে কোনো কিছু জানতে পারলে থানায় এসে অবশ্যই জানাবেন। এদিকে মাঞ্জু ওই বিষয়টা এখনো মেনে নিতে পারছে না। আবার মাঞ্জু এখন দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে যে মাঞ্জু যেহেতু মিশ্রার খুনের ব্যাপারে জেনে গেছে, মিশ্রা হয়তো মাঞ্জুকে খুন করতে পারে। তবে এগুলো সবকিছুই মাঞ্জুর দুঃস্বপ্ন মাত্র। আর মাঞ্জুর ঘুম ভাঙতেই মাঞ্জু লক্ষ্য করে মিশ্রা কলের নিচে বসে কিছু একটা করছে। আর এর পরবর্তী দিনই পান্ডের স্ত্রী তার মেয়েকে নিয়ে মিশ্রার সাথে দেখা করতে আসে। পান্ডের স্ত্রী বলে, আমি জানি আমার স্বামী খুব খারাপ লোক ছিল। ইন্সপেক্টর বলল, শেষ আপনার এখানেই এসেছিল। ও যেমনই ছিল আমাদের সাথে ছিল, কিন্তু আমার মেয়েটার সাথে খুব ভালো ব্যবহার করত। মেয়েটা সবসময় বাবাকে খোঁজে। অনেকদিন হয়ে গেছে আমরা তার খোঁজ পাচ্ছি না। যদি আপনারা কিছু জেনে থাকেন দয়া করে জানান। তবে মিশ্রা বলে, আমরা কিছুই জানি না, আপনারা আসতে পারেন। এই বলে মিশ্রা তাদেরকে বের করে দেয়। আর তারা যাওয়া মাত্রই মাঞ্জু কাঁদতে কাঁদতে বলছিল, আমাদের অনেক বড় পাপ হয়ে গেছে। ও যতই খারাপ ছিল না কেন, ওকে হত্যা করার অধিকার আমাদের নেই। আমরা তো আর ওকে সাজা দিতে পারি না। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আর মাঞ্জুর কথাগুলো অনেক চিন্তা ভাবনা করে মিশ্রা শক্তির সাথে দেখা করতে থানায় যায়। তবে থানায় গিয়ে কনস্টেবল সীতারামের সাথে কথা বলে জানতে পারে শক্তি ভোপাল গিয়েছে। আর মাঝে মাঝে শক্তি সেখানে যায়। সীতারাম মিশ্রার কাছে জানতে চায়, পান্ডের বিষয়ে কোনো আপডেট পেয়েছেন? মিশ্রা বলে, না, কোনো আপডেট পাবেনও না। সীতারাম বলে, কেন, আপনি কি ওকে মেরেছেন? মিশ্রা বলে, হ্যাঁ আমি মেরেছি। সীতারাম আবার বলে, কি দিয়ে মেরেছেন? চাকু দিয়ে? এরপর কি টুকরো টুকরো করে কেটেছেন? মিশ্রা বলে, হ্যাঁ টুকরো টুকরো করে কেটেছি। সীতারাম বলে, এরপর নিশ্চয়ই জ্বালিয়ে দিয়েছেন? মিশ্রা এবারও হ্যাঁ বলে। মূলত মনোয়ার কাহানিয়ার এবার যে এডিশনটা বের হয়েছে, সেই এডিশনের 23 নম্বর পাতায় এভাবেই খুনের বর্ণনা দেয়া হয়েছে। তাই সীতারাম ধরেই নেয় মিশ্রা যেহেতু মনোয়ার কাহানিয়ার ওই ম্যাগাজিন পড়ে, তাই ওই ম্যাগাজিনের কথাই তার সাথে শেয়ার করছে। আর সেই গল্পের মধ্যে আগুনে পুড়িয়ে ফেলার পর তার অস্তিত্বগুলো গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু মিশ্রা বলে, আমি ওর হাড়গোড় পিষে চূর্ণ করে ফেলে দিয়েছি। আর মিশ্রার মুখে এসব শোনার পর সীতারাম বলছিল, আপনার নিজেরই তো ম্যাগাজিন লেখা উচিত। তবে মিশ্রা বলছিল, দেখুন সত্যি আমি ওকে মেরেছি। কিন্তু সীতারাম কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না। সীতারাম মনে করছে মিশ্রা হয়তোবা তাকে গল্প বলছে। তাই সে একজন কনস্টেবল ডেকে মিশ্রাকে থানা থেকে বের করেও দেয়। আর মিশ্রা এখান থেকে বাড়িতে চলে যায়। মাঞ্জুও মন্দির থেকে বাড়ি ফিরে দেখে মিশ্রা সোফায় বসে ড্রিঙ্ক করছে। মাঞ্জু কিছু না বলে চলে যাচ্ছিল। তখনই মিশ্রা বলে, আমি থানায় গিয়েছিলাম। আমি কোনো পাপ করেছি বলে আমি থানায় যাইনি। আমি থানায় এজন্যই গিয়েছিলাম কারণ তোমার মনে হচ্ছে আমি কোনো পাপ করেছি। এরপর মিশ্রা মাঞ্জুকে 2 মিনিটের জন্য পাশে বসতে বলে। আর ওই রাতে পান্ডে মিশ্রাকে যা যা বলেছিল মিশ্রা মাঞ্জুকে সেই কথাগুলো বলে। আর সবশেষে যখন নয়নাকে ডাকতে বলে, তখনই মাঞ্জু রেগে বলছিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি বলছো? এত নিচে নেমে গেছো তুমি। মিশ্রা বলে, তোমার নিশ্চয়ই রাগ হচ্ছে, নিশ্চয়ই আমাকে মেরে ফেলতে ইচ্ছা করছে। আমারও এমনটাই হয়েছিল, তাই আমি ওকে মেরে ফেলেছি। তবে আমি বিশ্বাস করি আমি কোনো খুন করিনি। আমি অসুরের বধ করেছি। কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমার যেটা সঠিক মনে হয়েছে আমি করেছি। আর সবকিছু জানার পর মাঞ্জু এখন বুঝতে পারছে মিশ্রা কেন এই কাজটি করেছে। অন্যদিকে শক্তিকে দেখা যায় ফিরে এসেছে। সীতারাম ও শক্তির সাথে কথা বলতে বলতে পান্ডের প্রসঙ্গ উঠলে সীতারাম মিশ্রার বিষয়টিও বলে যে সে সকালে এসে থানায় উল্টাপাল্টা বলছিল। সেই নাকি ওকে খুন করে কেটে পুড়িয়ে দিয়েছে, পিষে ফেলেছে। তবে সীতারামের থেকে এসব শোনার পর শক্তির একটু সন্দেহ হয়। তাই পরবর্তী দিন সকালেই মিশ্রাকে থানায় ডাকে। আর মিশ্রা সীতারামকে যে সকল কথা বলেছে, যেভাবে বলেছে, ঠিক সেরকম একটি স্টেটমেন্ট রেডি করে মিশ্রাকে সেটি সিগনেচার করতে বলছিল। কিন্তু মিশ্রার কথা, আমি কখন এগুলো বললাম? আমি তো এগুলো বলিনি। উনি তো আমাকে বলেছে। আমি তো সেদিন ওনাকে মনোহর কাহানিয়ার নতুন এডিশন দিতে এসেছিলাম। তবে তারপরও শক্তি জোরপূর্বক মিশ্রাকে সিগনেচার করতে বলছিল। তখন মিশ্রা জানতে চায়, আপনার কি কোনো বডি পেয়েছেন? কোনো মার্ডার ওয়েপন? কোনো এভিডেন্স? কিসের ভিত্তিতে বলছেন? দেখুন, পান্ডে আমারও পরিচিত ছিল, তাই ওর সম্পর্কে কোনো তথ্য পেলে আমাকেও জানাবেন। এরপর মিশ্রা থানা থেকে যখন বের হচ্ছিল, পান্ডে যার হয়ে কাজ করত, মানে দাদা, সে দাদার লোকেরা মিশ্রাকে কল করে দ্রুত তার বাড়িতে যেতে বলে। আর মিশ্রা যাওয়া মাত্রই তারা তাকে দাদার কাছে নিয়ে আসে। যদিও সবাই তাকে দাদা বলে ডাকে, তারপরও তার আসল নাম হচ্ছে রাথোর। রাথোর মিশ্রাকে ওই বোকারকে দেখিয়ে বলে, ইনি আপনার সকল ঋণ পরিশোধ করে দিয়েছে, আপনি বাড়িটা ছেড়ে দিন। মিশ্রা পান্ডের কথা জানতে চায়। রাথোর বলে, ও আমাদের হয়ে কাজ করত, কয়েকদিন যাবত নিখোঁজ। মিশ্রা বলে, আমি পান্ডেকে সুদ সমেত পুরো টাকা পরিশোধ করে দিয়েছিলাম। রাথোর বলে, তাহলে এক কাজ করুন, আপনাকে আমি 3 দিনের সময় দিচ্ছি। আপনি 3 দিনের মধ্যে পান্ডেকে খুঁজে বের করে নিয়ে আসুন। যদি না পারেন 3 দিন পর বাড়ি ছেড়ে দিবেন।
রাথরও বেশি কথা বলার মানুষ নয়, তাই রাথর আর কোনো কথাই শুনতে চাচ্ছে না। মিশ্রা পড়েছে এখন এক বিপদে। এখন সে কি করবে? অন্যদিকে মাঞ্জু যখন মন্দির থেকে বাড়ি ফিরছিল, শক্তি মাঞ্জুর সাথে দেখা করে এবং বলে, দেখুন মাস্টারজি সীতারামকে তো সব সত্যিটা বলে দিয়েছে, আপনি শুধু তাকে বলুন আমাদের সাথে কোঅপারেট করতে। আজ অথবা কাল ওনাকে ধরা পড়তেই হবে, উনি ফেঁসে গেছে। মাঞ্জু বলে, দেখুন 40 বছর যাবৎ ওই ব্যক্তির সাথে আমি সংসার করছি, ফেরেশতার মতো একটা মানুষকে আপনারা কিভাবে এই অপবাদ দিতে পারেন? শক্তিও বুঝতে পারছে মাঞ্জু থেকে সে কোনো রকম হেল্পই পাবে না। আর এখান থেকে বাড়ি ফিরেই দেখে মিশ্রা বসে কিছু চিন্তা করছে। মাঞ্জু জানতে চায় কি হয়েছে। এরপর মিশ্রা রাথরের বিষয়টা খুলে বলে যে 3 দিনের সময় দিয়েছে, 10 লাখ টাকা পরিশোধ করতে না পারলে 3 দিন পর বাড়ি ছেড়ে দিতে হবে। এজন্য মাঞ্জু আর মিশ্রা ইন্টারনেট ক্যাফেতে গিয়ে গুড্ডুকে কল করে বিষয়টি জানায় যে 10 লাখ টাকার দরকার, না হলে বাড়ি ছেড়ে দিতে হবে। গুড্ডু বলে, 10 লাখ টাকা? তোমরা কি মজা পেয়েছো? সবেমাত্র আমি এখানে বাড়ি নিয়েছি, এত টাকা আমি কোথায় পাবো? আর 2 দিন পর পর তোমাদের এই সমস্যা ওই সমস্যার কথা বলে টাকা চাও? তোমরা এরিকার সাথে কথা বলবে? নাও কথা বলো। তবে এরিকাকে আনার আগেই মিশ্রা কল কেটে দেয় আর ইন্টারনেট ক্যাফেতে তাদের যে বাকি টাকা ছিল সেই টাকা পরিশোধ করে তাদের অ্যাকাউন্টটি চিরদিনের মতো ক্লোজ করে দিতে বলে। কারণ গুড্ডুর জন্যই তারা ঋণ নিয়েছিল। যে গুড্ডুর সে টাকা পরিশোধ করার কথা ছিল, সেই গুড্ডুই আজ উল্টো কথা বলছে। যখন সেই ঋণের টাকার জন্য তাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, তখন গুড্ডু তার নিজের সংসার নিয়ে ব্যস্ত। তাই এমন ছেলে থাকার না থাকার অর্থটাই কি? এরপর মিশ্রা তাদের পরিচিত রিক্সাটা নিয়ে বাড়ি চলে যায়। আর তারা বাড়িতে ঢোকা মাত্রই শক্তি ওই রিক্সা চালকের সাথে কথা বলে এবং জানতে পারে মিশ্রা যখনই কোথাও যায় একে সাথে করে নিয়ে যায়। শক্তি ওই রাতের কথাও জানতে চায় যে ওই রাতে মিশ্রা কোথাও গিয়েছিল কিনা। রিক্সা চালক বলে, হ্যাঁ, ওই রাতে 2টি বস্তা নিয়ে সে বাস স্টপে গিয়েছিল। শক্তি জানতে চায় বস্তায় কি ছিল। লোকটি বলে, বস্তায় কি ছিল আমি জানি না, তবে যখন আমি রিক্সা চালাচ্ছিলাম আমার মনে হচ্ছিল রিক্সায় 2 জন মানুষ বসে আছে, মানে 2 জন মানুষের যে ভর হয় তার কাছে তেমনটা অনুভূত হচ্ছিল। সে এটাও বলে, আমি তাকে বাস স্টপের পাশের এটিএম এর সামনে নামিয়ে দিয়েছিলাম। তবে তার কথার সত্যতা যাচাই করতে ওই এটিএম এর ফুটেজও পরীক্ষা করে দেখা হয়। ওই রাতে মিশ্রা সেই এটিএম থেকে টাকাও তুলেছিল। তার মানে শক্তি এটাও শিওর হয়ে গেছে মিশ্রাই পান্ডের কিছু একটা করেছে। এজন্য পরবর্তী দিনই শক্তি মিশ্রার সাথে দেখা করে এবং বলে, দেখুন মাস্টার সাহেব, পান্ডেকে আপনি মেরেছেন, জ্বালিয়েছেন, কি করেছেন, এই কোনো কিছুই আমার কিছুই আসে যায় না। আপনি শুধু আমাকে পান্ডের ফোনটি দিয়ে দিন, আপনি আমাকে ফোনটি দিয়ে দিন, আমি কোনোভাবে কেস ক্লোজ করে দিব। কিন্তু মিশ্রা সোজা বলে দেয়, পান্ডের সম্পর্কে আমি কিছুই জানি না। তবে শক্তি এবার একটু রেগে গেছে। শক্তি মিশ্রাকে একটু শক্ত ভাষায় বলে, আজ আমি সিভিলে আসলেও কাল আপনার সাথে ইউনিফর্মে দেখা হবে। আর এই বয়সে 7 দিনের রিমান্ড কিন্তু সহ্য করতে পারবেন না, তাই ফোনটা আমাকে দিয়ে দিন। কিন্তু মিশ্রাও তার কথায় অটল। এজন্য শক্তি রাগ করে চলেই যায়। তবে শক্তি যেহেতু ফোনের কথা বলছে, এজন্য মিশ্রা বাড়ি গিয়ে পান্ডের ফোনটি তন্ন তন্ন করে খোঁজে, কারণ মিশ্রা তো কোনো ফোন পায়নি। তবে খুঁজতে খুঁজতে সোফার চিপার মধ্যে পান্ডের ফোনটি পাওয়া যায়। তবে এতদিন চার্জ না থাকায় ফোনটি বন্ধ হয়ে গেছে। তাই পাশের একটি দোকান থেকে চার্জার কিনে মিশ্রায় ফোনটি চার্জ করে। আর এখান থেকে বাড়িতে ফিরেই দেখে রাথরের লোকজন তাদের সবকিছু নিচে ফেলে দিচ্ছে। মিশ্রা সহ্য করতে না পেরে একসময় রাথরের গাড়ির কাঁচ ভেঙে ফেলে। আর এজন্য রাথরের লোকজন মিশ্রাকে মারধর করে মিশ্রা আর মাঞ্জুকে বাড়ি থেকে বের করে দেয়। সিন চলে যায় রাতে। মিশ্রাকে হসপিটালে আনা হয়েছে। মাঞ্জু গুড্ডুকে কল করতে যাচ্ছিল, কিন্তু গুড্ডুর নম্বর পাচ্ছে না। মিশ্রা বলে, পাবেও না, আমি ডিলিট করে দিয়েছি। আমি যদি মরেও যাই ওকে তুমি ডাকবে না। তবে তাদের কথার মধ্যেই শক্তি এসে পড়ে। মিশ্রা মাঞ্জুকে একটু বাইরে যেতে বলে। শক্তি মাঞ্জুকে বলছিল, আমি আপনাকে নিজেকে বাঁচাতে সুযোগ দিয়েছিলাম, এখন তো দেখেছেন। কিন্তু মিশ্রার কথা, সুযোগ আমাকে দাওনি, তুমি নিজেকে বাঁচাতে দিয়েছো। এরপর মিশ্রা পান্ডের ফোনটি বের করে বলে, গতকালকেই পেয়েছি। আমি যখন স্কুলে শিক্ষকতা করতাম, একদিন একটা বাচ্চাকে একটা থাপ্পড় দিয়েছিলাম। 5 দিন পর্যন্ত ঘুমাতে পারিনি। আর সেই আমি পান্ডের গলার এইখান দিয়ে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে ওকে খুন করেছি। কিন্তু আমার কাছে একটুও আফসোস মনে হয়নি। নায়নার বয়স মাত্র 12 বছর। 12 বছরের ওই বাচ্চাটাকে নিয়ে কেউ এমনটা কিভাবে ভাবতে পারে? তা এমন লোকে মেরে ফেলতে আমার বিন্দু মাত্র বাঁধেনি। আমার যেটা করার আমি করে দিয়েছি, এখন আপনার যা করার আপনি করুন। এরপর শক্তি চলে যাচ্ছিল। তবে মাঞ্জু শক্তিকে বলে, দেখুন বিয়ের পর থেকে আজ পর্যন্ত একদিনের জন্য দুজন আলাদা হইনি। তাকে যদি জেলে নিতেও হয় আমাকেও সাথে নিবেন। আর আপনার যদি আরো এভিডেন্স লাগে আমি আপনাকে দিব। এমন এভিডেন্স আমি আপনাকে দিব যা সম্পর্কে কেউই জানে না। আর এখান থেকে বাড়িতে ফিরেই শক্তি ওই ফোনে থাকা একটি ভিডিও দেখছিল। আর এখানে আমরা এটাও দেখতে পাই শক্তির এমএলএর ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক ছিল। মাঝে মধ্যে তারা হোটেলে গিয়ে দেখা করত। তবে এবার হোটেলে না গিয়ে এমএলএর অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে যখন তারা অপকর্মে লিপ্ত ছিল, ঠিক তখনই পান্ডে তাদের আপত্তিকর ভিডিও তৈরি করে নিয়ে এসেছিল। আর পান্ডে সেদিন থানাতে
শক্তিকে ওই ভিডিও দেখেই ব্ল্যাকমেইল করছিল, আর এজন্যই শক্তি পান্ডেকে নয়, পান্ডের ফোনটি খুঁজছিল। এরপর মাঞ্জুর দেয়া তথ্য মতে শক্তি মাঞ্জুদের ওই কলের নিচ থেকে পান্ডেকে হত্যা করা সেই স্ক্রুড্রাইভার এবং পান্ডের রক্তমাখা পোশাকগুলো উদ্ধার করে। আর শক্তি রাথরের অপকর্ম সম্পর্কে আগে থেকেই জানতো। তা পান্ডেকে হত্যার অপরাধে পান্ডের বাড়ি থেকে ওই সকল কিছু উদ্ধারের নাটক সাজিয়ে রাথরকে অ্যারেস্ট করে। এরপর মিশ্রাকে দেখা যায় কনস্টেবল সীতারামকে মনোহর কাহানিয়ার নতুন এডিশন দিতে এসেছে। আর সেলের মধ্যে রাথরকে দেখে মিশ্রা রাথরকেও বলে, আপনি আমার থেকে অন্যায়ভাবে সুদের পর সুদ নিয়ে গেছেন। আপনার কাছ থেকে যে পরিমাণ টাকা নিয়েছিলাম আর যা পরিশোধ করেছি তাতে আপনি আমার থেকে আর 10,000 টাকা পান। এই টাকাটা এখানে দিতে পারছি না, আপনার বাড়িতে আমি পৌঁছে দিব। সাথে রাথরকে এটাও বলে যায়, আমি পান্ডেকে খুন করে কেটে টুকরো টুকরো করে ফেলেছিলাম। আর এটা শুনে রাথর চিৎকার করে বলছিল, ও খুন করেছে, আমি করিনি, ওকে ধরো। কিন্তু কেউই রাথরের কথা বিশ্বাস করছে না। মিশ্রাও শক্তিকে দেখে মুচকি হেসে বেরিয়ে আসে। এরপর মিশ্রা আর মাঞ্জু তাদের এই বাড়িটি ছেড়ে দেয়। আর যাওয়ার সময় নয়নার বাড়িতে গিয়ে নয়নার বাবার হাতে তাদের বাড়ির চাবিটি দিয়ে বলে যায়, আজ থেকে এই বাড়িটি নয়নার। এই বলে তারা চিরদিনের জন্য এই শহর থেকে চলে যায়। আমি আগে আপনাদের বলেছিলাম, এটা শুধু কোনো মুভির গল্প নয়, এটা জীবনের এমন এক অধ্যায় যেটা কিনা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। মুভিটি দেখে কার কেমন লেগেছে সেটা আমি জানি না, তবে এই মুভিটি কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে বেশ কিছু বিষয় দেখিয়ে দিয়েছে। আর যাই করুক না কেন, সাধ্যের বাইরে গিয়ে ঋণ করে অন্তত সন্তানকে বিদেশ পাঠাবেন না। আমি বলছি না পাঠাবেন না, পাঠাবেন, সেটা যদি আপনার সাধ্যে থাকে, কিন্তু ঋণ করে করার আগে 10 বার ভেবে নিবেন। আর বৃদ্ধ বয়সে একজন বাবা মা সন্তানের থেকে টাকা চায় না, তাদের সান্নিধ্য চায়, তাদের ভালোবাসা চায়। আমাদের উচিত বৃদ্ধ বয়সে বাবা মার পাশে দাঁড়ানো, তাদেরকে সময় দেয়া, সুখ দুঃখ ভালোবাসা হাসি খুশি সবকিছু তাদের সাথে শেয়ার করা। তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।